বন্ধুরা, তোমরা অনেক গল্প আগে শুনেছো, কিন্তু আজ আমি যে গল্পটি তোমাদের শোনাতে চলেছি তা একেবারে আলাদা ও অভিনব। এই গল্প এক মেয়ে এবং এক সাপের মধ্যে গড়ে ওঠা এমন এক সম্পর্কের যেটা কেউ বুঝতেই পারতো না। তোমরা কি কখনো শুনেছো যে কোনো মেয়ে একটি সাপকে বিয়ে করে? কিন্তু এমন হলো কেন? এই রহস্যময় এবং চমকে দেওয়ার মতো গল্পের সত্যতা জানতে গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকো, কারণ এর বাস্তবতা তোমাদের অবাক করে দেবে। তবে তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিওটি দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে দাও আরো এরকম নতুন রোমাঞ্চকর গল্প পাওয়ার জন্য। তবে আর দেরি না করে চলো শুরু করি আজকের গল্প। বন্ধুরা, অনেকদিন আগের কথা। এক ছোট্ট গ্রামে এক সুন্দরী মেয়ে থাকতো। তার নাম ছিল সীমা। সীমার কোনো পরিবার ছিল না, সে একা থাকতো। কিন্তু তার আত্মনির্ভরতা এবং সরলতা তাকে গ্রামবাসীদের চোখে আদর্শ করে তুলেছিল। সে কৃষিকাজে পরিশ্রম করত এবং নিজের উপার্জনে নিজের খাবারের ব্যবস্থা করত। গ্রামের লোকজন তাকে সবসময় একজন পরিশ্রমী ও সৎ মেয়ে হিসেবে চিনত। সীমার আরো একটি বিশেষ গুণ ছিল, আর তা হলো তার গভীর ধর্মবিশ্বাস। সে প্রতিদিন সকালে গ্রামের প্রাচীন শিব মন্দিরে পুজো দিতে যেত। এই মন্দিরটি গ্রাম থেকে একটু দূরে একটি ছোট্ট পাহাড়ের উপরে ছিল। সীমা এই মন্দিরটিকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে মানত। এখানে সে শুধু শিবের আশীর্বাদ গ্রহণ করত না, বরং জীবনের কঠিন সময়ের শান্তিও খুঁজে পেত। প্রতিটি সোমবার সে একটি ঘটিতে দুধ নিয়ে মন্দিরে যেত শিবলিঙ্গে দুধ অর্পণ করতে। তার বিশ্বাস ছিল যে শিবের পুজোতে তার জীবনে সুখ ও শান্তি বজায় থাকে। সেই দিনও সে ঠিক এই ভাবনাতেই মন্দিরে পৌঁছায়। মন্দিরে পৌঁছে দেখে পুরো মন্দির একেবারে খালি, সে ছাড়া আর কেউই নেই। এই দেখে তার মনে অজানা আতঙ্কে কেঁপে ওঠে, কিন্তু সে তা বিশেষ পাত্তা দেয় না। সে পুজোতে মন বসে এবং শিবলিঙ্গে দুধ ঢালার জন্য ঝুঁকে পড়ে। কিন্তু তখনই হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। একটি সাপ হঠাৎ দ্রুত গতিতে এসে শিবলিঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। সীমা এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে সাহস করে এগিয়ে যায়, দুধ ঢালার চেষ্টা করে। ঠিক তখনই সেই সাপ ফনা তুলে খুব হুমকিসূচক ভঙ্গিতে শীষ দিতে শুরু করে। ভয় কাঁপতে কাঁপতে সীমা দুধের ঘটিটা শিবলিঙ্গের কাছে রেখে সরে আসে। সাপটি তখনও দুধ খেতে শুরু করে, তারপর ধীরে ধীরে শিবলিঙ্গ থেকে নেমে চলে যায়। সীমা হতভাগ ও আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সে শিবলিঙ্গের সামনে হাত জোড় করে পূজা করে এবং ঘটিটা তুলে মন্দির থেকে বেরিয়ে আসে। পরের সোমবার আবার সে সেই একই কাজ করতে আসে। এইবারও সেই একই সাপ আসে এবং দুধ খায়। এইভাবেই পরপর অনেক সপ্তাহ ধরে প্রতিটি সোমবার সেই সাপ শিবলিঙ্গের কাছে এসে বসত এবং সীমা তার জন্য দুধ আনত। একদিন সীমা মন্দিরে আসতে পারল না। সেই দিন সে খেতে কাজ করতে গিয়েছিল। কাজ করার সময় হঠাৎ একটি সাপ তার সামনে এসে পড়ে। সে ভয় পেয়ে যায়, কিন্তু সাপটি কোনো ক্ষতি না করে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যাবেলায় কাজ শেষে যখন সীমা বাড়ি ফিরছিল, তখন আরেকটি সাপ তার পথ আটকে দেয়। ভাবতে ভাবতে সীমার মনে পড়ে যে আজ সে মন্দিরে যায়নি। তারপর সে তড়িঘড়ি বাড়িতে গিয়ে দুধ নেয় আর মন্দিরে পৌঁছায়। মন্দিরে পৌঁছে দেখে সেই শিবলিঙ্গের সাপটা নিজেকে জড়িয়ে বসে আছে। সীমা এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর প্রতিবারের মতোই সে দুধ অর্পণ করে। সাপটা দুধ খেয়ে আবার চলে যায়। রাতে ঘুমোতে যাওয়ার সময় সীমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকে। এই সাপটা কি সত্যিই একটি সাধারণ সাপ, নাকি এর অন্য কোনো রহস্য আছে? এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। পরের সোমবার সীমা আবার দুধের ঘটি নিয়ে মন্দিরে আসে। এইবার সে মন্দিরে এসে দেখে সাপটি শিবলিঙ্গে জড়িয়ে নেই, বরং পাশে রাখা একটা বাক্সের উপর বসে আছে, যেন কিছু বোঝাতে চাইছে। সীমা অবাক হয়ে হেসে বলে, কি হলো, আজ বাক্সে বসে আছো? বাবা ভোলানাথের উপর রাগ করেছো নাকি? সে যখনই বাক্সের পাশে দুধ রাখে, সাপটি দুধ না খেয়ে বাক্স থেকে নেমে আবার সেই বাক্সের উপরে উঠতে শুরু করে। এটা দেখে সীমা আরো অবাক হয়ে যায়, কিন্তু তখনও তার মনে হয় সাপটি হয়তো তাকে কোনো বার্তা দিতে চাইছে। সে সাহস করে সেই বাক্সটি খুলে ফেলে। বাক্সের ভিতরে এসে একটি চিঠি পায়। চিঠিটি খুলে পড়তেই তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। চিঠিটিতে লেখা ছিল, আমি সাপ নই, আগে আমি একজন মানুষ ছিলাম। আমার ভুলের কারণে আমাকে এই রূপে বন্দী হতে হয়েছে। যদি কোনো কুমারী মেয়ে আমাকে টানা 16 দিন সোমবার দুধ খাওয়ায়, তাহলে আমি আবার মানুষ হয়ে যেতে পারবো। সীমা কাপা হাতে সেই চিঠিটা আবার পড়ে। তার হৃৎপিণ্ড যেন জোরে জোরে ধুকভুক করতে থাকে। এটা কি সত্যি হতে পারে? এই সাপ কি সত্যি কোনো সময় মানুষ ছিল? সীমার চোখে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু সে একটি জিনিস স্পষ্ট বুঝে গিয়েছিল, এই সাপ কোনো সাধারণ জীব নয়। এটি ছিল একটি অভিশপ্ত আত্মা, যে মুক্তির সন্ধানে এসেছে। সীমা ধীরে ধীরে কাপা কণ্ঠে এই সাপের দিকে তাকায়। সে তখনও শিবলিঙ্গের পাশে দুধের ঘটির কাছে চুপচাপ বসে আছে।
এরপর সীমা হাত জোর করে ধীরে ধীরে বলে, এটা কি সত্যি? তুমি কি মানুষ ছিলে? সাপ কোনো উত্তর দেয় না, সে শুধু চুপচাপ বসে থাকে। সীমা গভীর নিঃশ্বাস নেয় এবং মনে মনে ভাবতে থাকে, যদি এই চিঠির কথা সত্যি হয় তাহলে এর মানে কি দাঁড়ায়। এই সাপটা না জানি কত বছর ধরে এই অভিশাপে বন্দী হয়ে আছে, আমি তোকে মানুষ হতে সাহায্য করব। সে সাপের দিকে তাকিয়ে ধীরে বলে, আমি প্রতি সোমবার তোমায় দুধ খাওয়াবো, আমি তোমাকে মানুষ হতে সাহায্য করব। সীমার এই কথা শুনে সাপটি প্রথমবার যেন হালকা নড়ল, যেন সে সত্যি সীমার কথা বুঝতে পেরেছে। তারপর ধীরে ধীরে সে দুধ খায় এবং মন্দিরের বাইরে চলে যায়। এখন সীমা প্রতি সোমবার মন্দিরে যেতে লাগলো। আগে সে শুধু দুধ নিয়ে যেত, কিন্তু এখন সে ফল ও ফুলও নিয়ে যেতে শুরু করলো। তার মনে হতে লাগলো এটি সাধারণ সাপ নয়, এই এক আত্মা যে মানুষ হওয়ার জন্য আকুল হয়ে আছে। ধীরে ধীরে সীমা আর সাপের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। আগে সীমা সাপকে দেখে ভয় পেত, কিন্তু এখন সে সাপের সামনে স্বচ্ছন্দ বোধ করে। সীমা যখন খেতে কাজ করতে যেত তখন তার মনে হতো যেন কেউ তাকে অনুসরণ করছে। যখন সে পিছনে তাকাতো তখন দেখতো সেই সাপটি তার কাছেই কোথাও শুয়ে আছে। সে কোনো ক্ষতি করতো না, শুধু তার সঙ্গে থাকতো। সীমা হেসে বলতো, তুমি এখন আমার পিছন পিছন আসছো কেন? একদিন যদি আমায় দেখে কেউ ভয় পেয়ে যায় তাহলে? কিন্তু সাপটি সবসময় শুধু তার দিকে তাকিয়ে থাকতো। ধীরে ধীরে গ্রামের লোকজনেরাও বুঝে গেল যে সীমা প্রতি সোমবার মন্দিরে যায় এবং একটি সাপকে দুধ খাওয়ায়। কিছু লোক এটাকে ভালো চোখে দেখতো, আবার কেউ কেউ ভয় পেত। একদিন গ্রামের কিছু মহিলারা সীমাকে জিজ্ঞেস করলো, তুই প্রতি সোমবার মন্দিরে যাস আর একটা সাপকে দুধ খাওয়াস, তুই ভয় পাস না? সীমা হেসে বলল, ভয় কিসের? সেই সাপ তো কখনো আমার কোনো ক্ষতি করেনি, হয়তো ভগবান শিবই তাকে আমার কাছে পাঠিয়েছেন। মহিলারা মাথা নেড়ে বলল, ভালো কথা, এখন কিছু না করলেও মনে রাখিস সে একটা সাপ। কিন্তু সীমার উপর তাদের কথার কোনো প্রভাব পড়ল না। সে জানতো এই সাপ কোনো সাধারণ জীব নয়। আর যাই হোক না কেন, তাকে নিজের সিদ্ধান্তে অটল থাকতেই হবে। এখন 12টা সোমবার কেটে গেছে। সীমার মনে হতে লাগলো এই সাপ এখন আর তার উপর সম্পূর্ণ বিশ্বাস করতে শিখেছে। যখন সীমা খেতে ক্লান্ত হয়ে বসে পড়তো তখন সেই সাপটি তার পাশে শুয়ে থাকতো। এটা দেখে অনেক সময় কিছু শ্রমিক ভয় পেয়ে পালিয়ে যেত, কিন্তু সীমা কখনো ভয় পেত না। সে এখন নিজেকে সাপের আরো কাছাকাছি অনুভব করত। তার মনে হতো এই সাপ তার প্রকৃত সাথী হয়ে উঠেছে। এক রাতে সীমা নিজের বাড়ির বাইরেই বসেছিল। তখন তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অভিশপ্ত আত্মাটি কি ভুল করেছিল? এখন সে কি সত্যি আবার মানুষ হতে পারবে? এসব ভাবতে ভাবতে সে তার পায়ের পাশে কিছু নড়াচড়া করতে অনুভব করলো। সে নিচে তাকিয়ে দেখে সেই সাপটি ধীরে ধীরে এসে তার পাশে বসে আছে। সীমা গভীর নিঃশ্বাস নেয় এবং হালকা হাসি দিয়ে বলে, তোমারও এখন আমার সঙ্গে থাকার অভ্যাস হয়ে গেছে, তাই না? সাপটি শুধু শান্তভাবে বসে থাকে। এখন আর মাত্র 4টে সোমবার বাকি। সীমা প্রতি সোমবার আরো বেশি ভক্তি নিয়ে মন্দিরে যেতে থাকে। এখন সেই দিন আসছে যেদিন 16টি সোমবার পূর্ণ হবে। সীমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সত্যি কি এই অভিশাপ ভাঙবে? যদি সত্যি সে মানুষ হয়ে যায় তাহলে কি সে সীমাকে চিনতে পারবে? এই প্রশ্নবান সীমার মনকে ঘিরে ধরেছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং দৃঢ়ভাবে স্থির করে, যাই হোক না কেন সে নিজের প্রতিশ্রুতি পূরণ করবে। শেষ সোমবারের জন্য সে প্রস্তুত হতে লাগলো। এইবার সে শুধু দুধ নয়, সঙ্গে কিছু ফুল আর ফলও নিয়ে গেল। সীমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। মন্দিরের পরিবেশ শান্ত ছিল, কিন্তু তার মনে এক অজানা আলোড়ন চলছিল। আজ ছিল সেই শেষ সোমবার, যেদিন সেই অভিশপ্ত আত্মাকে মুক্তি দিতে চলেছে। সত্যি কি কোনো অলৌকিক ঘটনা ঘটবে? এই সাপ মানুষ হয়ে উঠতে পারবে, নাকি সবটাই ছিল এক বিভ্রম? শিবলিঙ্গে জড়িয়ে থাকা সেই সাপ আগের মতোই স্থির হয়ে পড়েছিল, যেমনটা সে প্রতি সোমবার থাকতো। সীমা কাপা হাতে দুধের পাত্রটি তার সামনে রেখে ধীরে বলল, আজ শেষ সোমবার। যদি চিঠিতে লেখা কথাগুলো সত্যি হয় তাহলে আজই তোমায় তোমার প্রকৃত রূপ ফিরে পেতে হবে। সাপ ধীরে ধীরে দুধ খেতে শুরু করলো। সীমার চোখেই সেই সাপের উপর স্থির ছিল। ঠিক তখনই মন্দিরের ঘন্টা বাজলো। চারপাশের পরিবেশ এক অপূর্ব শক্তির সঞ্চার হচ্ছিল। এমন সময় হঠাৎ মন্দিরের প্রদীপের শিখা উজ্জ্বল হয়ে উঠল, যেন কোনো শক্তি সেখানে উপস্থিত হয়ে গেছে। একটি বাতাসের ঝাপটা মন্দিরের ভিতর গুঞ্জন তুলল, আর সীমার মনে হলো যেন অলৌকিক কিছু ঘটতে চলেছে। যখন সাপ দুধ খাওয়া শেষ করলো তখন তার শরীরে এক অদ্ভুত আন্দোলন শুরু হয়ে গেল। তার চোখ থেকে এক আলাদা রকমের দীপ্তি ঝলমল করে উঠল। মন্দিরে উপস্থিত কিছু ভক্ত এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ করেই সেই সাপের শরীর থেকে এক হালকা আলোক রশ্মি বের হতে শুরু করলো। তার শরীর কাঁপতে লাগলো এবং তার চারপাশে এক দৈবিক আলো ছড়িয়ে পড়লো। সীমা নির্বাক হয়ে গেল। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না,
এরপর সাপটি ধীরে ধীরে মন্দিরের মেঝেতে শুয়ে পড়ল, আর তার শরীর ধীরে ধীরে এক উজ্জ্বল আলোর মধ্যে রূপান্তরিত হতে থাকে। সীমা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তার চোখের সামনে এক অলৌকিক দৃশ্য উদ্ভাসিত হচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই সেই সাপ পুরোপুরি আলোয় বিলীন হয়ে গেল এবং তার জায়গায় একজন যুবক আবির্ভূত হলো। তার বয়স হবে আনুমানিক 25 থেকে 26 বছর। তার চোখে ছিল একসাথে শান্তি ও দীর্ঘ যন্ত্রণার ছাপ, যেন বহু বছরের কষ্টের পর সে অবশেষে মুক্তি পেয়েছে। সীমা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটিই ছিল সেই অভিশপ্ত আত্মা যাকে সে এত মাস ধরে দুধ খাইয়েছিল। যুবকটি মৃদু কণ্ঠে বলল, সীমা, তোমাকে ধন্যবাদ। তুমি না থাকলে আমি কোনোদিন আমার প্রকৃত রূপে ফিরতে পারতাম না। সীমার চোখে ছিল বিস্ময় এবং কৌতূহল। সে ধীরে জিজ্ঞেস করল, তুমি কে? তোমায় এই অভিশাপ কেন দেওয়া হয়েছিল? যুবকটি এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমার নাম রাহুল। কয়েক শতাব্দী আগে আমি এক রাজকুমার ছিলাম, কিন্তু অহংকার ও ক্রোধে আমি এক মহান সাধুকে অপমান করেছিলাম। তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি এক নাগরূপে জন্ম নেব এবং যতদিন না কেউ নিঃস্বার্থভাবে আমাকে 16টি সোমবার দুধ খাওয়াবে, ততদিন আমি এই শরীরেই বন্দী থাকব। তুমি শুধু আমাকে মুক্ত করনি, তুমি আমার আত্মাকেও পবিত্র করে দিয়েছ। সব শুনে সীমা হতবাক হয়ে গেল। রাহুল সীমার দিকে তাকিয়ে বলল, এখন আমি মুক্ত হয়েছি। আমায় আমার রাজ্যে ফিরে যেতে হবে, কিন্তু আমি কখনোই তোমার এই উপকার ভুলব না। সীমার চোখে জল ঝিলঝিল করছিল। এত মাস ধরে সেই নাগকে তার বন্ধু বলে জেনেছিল, এখন সে যখন মানুষ হয়ে গেছে, তাহলে কি সে তাকে চিরতরের জন্য ছেড়ে চলে যাবে? সীমা ধীরে বলল, তুমি চলে যাবে? রাহুল হেসে বলল, না, আমি কোথাও যাচ্ছি না। আমি তখনও এখানেই থেকে যাব যখন তুমি আমাকে স্বীকার করে নেবে। সীমা, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, এখন এই জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ। সীমার চোখে বিস্ময়ের ছাপ ছিল। সে কিছু বলতে পারছিল না। যাকে সে এতদিন সাপ ভেবেছিল, সে আজ তার জীবন সঙ্গী হতে চাইছে। মন্দিরের ঘণ্টাধ্বনি গুঞ্জন তুলছিল, মনে হচ্ছিল যেন স্বয়ং মহাদেব এই পবিত্র মিলনের সাক্ষী হয়ে আছেন। সীমার মনে অসংখ্য অনুভূতির ঢেউ উঠেছিল। রাহুল এখন তার সামনে দাঁড়িয়েছিল। সীমার চোখে প্রশ্ন ছিল, কিন্তু রাহুলের মুখে ছিল কেবল শান্তি। সে এক কদম এগিয়ে এসে সীমার হাত ধরল এবং জিজ্ঞেস করল, সীমা, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? সীমা নির্বাক ছিল। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল। সত্যি কি ভাগ্য তাকে এই পথে নিয়ে এসেছে? তার চোখে জল এসে গেল, কিন্তু সেই জলে আর সংশয়ের ছায়া ছিল না, ছিল এক নির্ভরতা। সে ধীরে বলল, মহাদেব আমাদের পথ এক করে দিয়েছেন, এখন আর কেউ আলাদা করতে পারবে না। রাহুলের চোখে দীপ্তি ছড়িয়ে পড়ল। সে মন্দিরের মধ্যে সীমার সামনে হাঁটু গেড়ে বসিয়ে তার সম্মতি চাইল। এটা দেখে আশেপাশে উপস্থিত গ্রামের কিছু মানুষ হেসে উঠল। এদিকে সীমা হ্যাঁ বলে দিল। পরের দিনই গ্রামের শিব মন্দিরে সীমা ও রাহুলের বিবাহ সম্পূর্ণ হয়। শিবলিঙ্গের সামনে অগ্নিকে সাক্ষী রেখে তারা 7 পাক ঘুরে প্রতিজ্ঞাবদ্ধ হলো। গ্রামবাসীরা এই অলৌকিক প্রেমগাথাকে স্বীকৃতি দিল এবং এই পবিত্র মিলনের সাক্ষী হয়ে রইল। বিয়ের পর রাহুল বলল, এখন আমাদের সময় এসেছে এই গ্রাম ছেড়ে নতুন কোনো স্থানে যাওয়ার, যেখানে কেউ আমাদের অতীত নিয়ে বিচার করবে না। সীমা রাহুলের প্রতি অগাধ বিশ্বাস ছিল। সে রাজি হয়ে গেল এবং তারা এক নতুন জীবনের পথে এগিয়ে গেল। এখন রাহুল ও সীমা এক সুখী দম্পতি। তাদের একটি সুন্দর ঘর আছে। রাহুল এখন একজন সম্মানীয় মানুষ হয়ে উঠেছে, আর সীমা আজও প্রতিটি সোমবার শিব মন্দিরে দুধ চড়ায়, কিন্তু আর কোনো অভিশাপ মোচনের জন্য নয়, বরং তার অটুট বিশ্বাস ও ভক্তির নির্দেশন রূপে। বন্ধুরা, এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে সত্যিকারের ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসার অসীম শক্তি থাকে। যখন আমরা সৎ হৃদয়ে কারো সাহায্য করি এবং নিজের কর্তব্য পালন করি, তখন ঈশ্বর নিজেই আমাদের পথ সহজ করে দেন। বিশ্বাস, বিশ্বস্ততা আর সত্যবাদিতা, এই 3টি জীবনের সবচেয়ে বড় সম্পদ, যার মাধ্যমে যে কোনো কঠিন পথই অতিক্রম করা যায়। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।